নকল মাস্কের মামলায় শারমিন 3 দিনের রিমান্ডে, রিজেন্টের এমডি মিজানের 10 দিন রিমান্ড। দেশে করোনা ভাইরাস সংক্রমণে আরও 38 জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত 2520 জন। উত্তর ও মধ্যাঞ্চলের 16 জেলায় বন্যা পরিস্থিতি অবনতি, কোথাও ত্রাণের সংকট নেই দাবি মন্ত্রী। রাজধানীর কোরবানির পশুর হাটগুলোতে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, বাড়ছে করোনা ছড়ানোর ঝুঁকি। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটে নকল N95 মাস্ক সরবরাহের মামলায় অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহান 3 দিনের রিমান্ডে দিয়েছে ঢাকার মুখ্য মহানগর হাকিম মঈনুল ইসলাম। আদালত আজ দুপুরে তার রিমান্ড মঞ্জুর করেন। বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নকল N95 মাস্ক সরবরাহের অভিযোগে মামলার একদিন পরই গ্রেপ্তার হন অপরাজিতা ইন্টারন্যাশনালের মালিক শারমিন জাহান। শনিবার ঢাকার CMM আদালতে হাজির করা হয় তাকে। এ সময় নিজেকে নির্দোষ দাবি করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সহকারী রেজিস্ট্রার। আদালতে তোলার পর জিজ্ঞাসাবাদের জন্য 3 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত 3 দিনের রিমান্ডই মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পুরো ঘটনার সঙ্গে আর কারা জড়িত তা জানতেই জিজ্ঞাসাবাদ প্রয়োজন, আর তাই 3 দিনের রিমান্ড চাওয়া হয়। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি, এই মামলায় যদি রিমান্ডের প্রার্থনা মঞ্জুর করা হয় তাহলে এই ঘটনার সাথে আর কোনো হোতা জড়িত আছে কিনা এবং অন্য কেউ পিছন থেকে কলকাঠি নিয়েছেন কিনা সেই বিষয়গুলো এখানে চলে আসবে এবং অন্যান্য অপরাধীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা সম্ভব হবে। আসামির আইনজীবী বলেন, শারমিন জাহান ষড়যন্ত্রের শিকার, কেউ তার সঙ্গে গভীর ষড়যন্ত্র করছেন। এক মাস বাদ ত্রুটি পেয়েছে, যেটা অযৌক্তিক এবং অন্যায়। আমি মনে করি যে তারা বড় ধরনের কোনো অন্যায়কারীকে বাঁচানোর উদ্দেশ্যে এই শিক্ষিত উচ্চশিক্ষিত এই মহিলা শারমিনকে এই মামলায় জড়িত করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন 1 শাখার সহকারী রেজিস্ট্রার শারমিনের মালিকানাধীন অপরাজিতা ইন্টারন্যাশনাল নিম্নমানের মাস্ক সরবরাহ করেছে অভিযোগ করে বৃহস্পতিবার শাহবাগ থানায় মামলা করেন BSMMUর প্রক্টর অধ্যাপক মোজাফফর আহমেদ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার নমুনা পরীক্ষা না করেই মেট্রো রেলের 76 শ্রমিককে নেগেটিভ রিপোর্ট দেওয়ার মামলায় 10 দিনের রিমান্ডে রিজেন্ট হাসপাতালের এমডি মিজানুর রহমান। শুক্রবার মধ্যরাতে গ্রেপ্তার করা হয় তাকে। দুপুরে মামলার তদন্ত কর্মকর্তা তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করেন। 20 জুলাই মেট্রো রেলের পক্ষে রেজাউল করিম বাদী হয়ে মোহাম্মদ শাহেদ ও মিজানুর রহমান সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। করোনা পরীক্ষার রিপোর্ট জালিয়াতির অভিযোগে উত্তরা রিজেন্ট হাসপাতালে 6 জুলাই অভিযানে যায় র্যাব। এর পরদিনই রিজেন্ট চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ সহ মামলা হয় 17 জনের বিরুদ্ধে। তবে আসামির তালিকায় নাম ছিল না হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমানের। পরে 20 জুলাই মেট্রো রেলের 76 শ্রমিককে ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে মামলা হয় মিজানের বিরুদ্ধে। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন তিনি। শনিবার তাকে আদালতে নিলে 10 দিনের রিমান্ড পায় পুলিশ। ভুয়া সেই করোনা টেস্টকে উনি অরিজিনাল রিপোর্ট বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে প্রতারণা এবং জালজালিদের আশ্রয় নিয়েছেন। সেক্ষেত্রে বিজ্ঞ আদালত আমাদের রাষ্ট্রপক্ষের বক্তব্য শুনে সন্তোষজনক মনে হয় সেখানে 10 দিন রিমান্ড চাওয়ার প্রেক্ষিতে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গোয়েন্দারা বলছে, করোনার জাল প্রতিবেদন দেয়া সহ হাসপাতালের সব অনিয়মে শাহেদের সঙ্গে ছিলেন মিজান। রিমান্ডে আরো বিস্তারিত তথ্য পাওয়ার আশাও করছেন তারা। এক্সিট কর্পোরেশন লিমিটেড কর্তৃক দায়েরকৃত রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিম সহ আরও 4 জন, টোটাল 5 জনের বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, সে মামলার 1 নম্বর এবং 2 নম্বর অভিযুক্ত ইতিমধ্যে গ্রেফতার আছে এবং 3 নম্বর যে অভিযুক্ত মিজান, তাকে আমরা গতকাল ঢাকার বাইরের একটি জেলা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। পাশাপাশি রিজেন্ট অনিয়মে মিজান ছাড়া এখনো যারা ধোঁয়াছোঁয়ার বাইরে আছেন তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ডক্টর খুরশিদ আলম বলেছেন, দুর্নীতির জন্য শুধু সরকারকে দায়ী না করে সবাইকে ব্যক্তিগতভাবেও সৎ হতে হবে। দায়িত্ব বুঝে নেওয়ার আগে ধানমন্ডি ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে মন্তব্য করেন তিনি। বলেন, ব্যক্তিগতভাবে সৎ না হলে কোনোভাবেই দুর্নীতি রোধ করা সম্ভব নয়। করোনা মহামারীর মধ্যে নানা কেলেঙ্কারিতে সমালোচনার মুখে মহাপরিচালকের পদ ছাড়তে হয় অধ্যাপক আবুল কালাম আজাদকে। তার স্থলাভিষিক্ত হন ঢাকা মেডিকেলের সার্জারি বিভাগের চেয়ারম্যান ডক্টর আবুল আসার মোহাম্মদ খুরশিদ আলম। এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে ঘুরে দাঁড়ানোই বড় চ্যালেঞ্জ। করোনা মহামারীর ক্ষেত্রে যে সমস্যাগুলো সামনে এসেছে, শুরুতেই তা দূর করার চেষ্টা করবেন তিনি। অতিমারির ক্ষেত্রে যে সমস্যাগুলো আমরা ফেস করছি সেগুলোকে দূর করার চেষ্টা করা। দুর্নীতির কথা যদি বলেন, দুর্নীতির দায় আমাদের সবার। আমরা যদি দেশে করোনায় আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্ত ২৫২০ জন, আর সুস্থ হয়েছেন ১১১৪ জন। শনিবার নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। করোনা শনাক্তের ১৩৯তম দিনে শনিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় সারা দেশে ১০,৪৪৬ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২,৫২০ জনের। নমুনা বিবেচনায় শনাক্তের হার ২৪.১২%। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ২,২১,১৭৮ জনের। ২৪ ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে ২,৫২০ জন এবং এ পর্যন্ত শনাক্ত ২,২১,১৭৮ জন। ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা শনাক্তের হার ২৪.১২% এবং এ পর্যন্ত শনাক্তের হার ২০.০৮%। শনিবার দুপুর পর্যন্ত আগের ২৪ ঘন্টায় দেশে মারা গেছেন ৩৮ জন, যার ২৯ জন পুরুষ এবং ৯ জন নারী। এতে মোট প্রাণহানি বেড়ে দাঁড়ালো ২,৮৭৪ জনে। আরও ১,১১৪ জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১,২২,০৯০ জন। ২৪ ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে ৩১ থেকে ৪০ বছরের ৩ জন, ৪১ থেকে ৫০ বছর ৬ জন, ৫১ থেকে ৬০ বছর ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের ৮ জন, ৭১ থেকে ৮০ বছরের ৯ জন, ৮১ থেকে ৯০ বছরের ৪ জন এবং ১০০ ঊর্ধ্ব বয়স ১ জন। কারো মধ্যে করোনার উপসর্গ দেখা দিলে নমুনা পরীক্ষার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানানো হয়। বনি ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহ। শনিবার বেলা ৩টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গত ২৫ জুন করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। মাস্ক কাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা শুরু হলে কেন্দ্রীয় ঔষধাগার সিএমএসডির নতুন পরিচালক নিয়োগ দেয় সরকার। পরে সিএমএসডির পরিচালকের দায়িত্ব চালিয়ে আসা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুল্লাহকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়। করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হার ক্রমেই কমছে ঢাকা ও চট্টগ্রামে। তবে সংক্রমণ বাড়ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। বিশেষজ্ঞরা বলছেন, নমুনা পরীক্ষা কম হওয়ায় সংক্রমণের সংখ্যা কম মনে হচ্ছে। কোরবানির পর সংক্রমণ ও মৃত্যু হার বাড়ার আশঙ্কা করছেন তারা। দেশে করোনা সংক্রমণের শুরু থেকে এখন পর্যন্ত সবচেয়ে বেশি মানুষ আক্রান্ত হয়েছেন রাজধানী ঢাকায়। এলাকাভিত্তিক জনসংখ্যার বিপরীতে আক্রান্তের হারও সবচেয়ে বেশি ঢাকা মহানগরীতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী রাজধানীতে করোনায় আক্রান্তের হার প্রতি ১০ লাখে ১২,৯১৫ জন, অর্থাৎ রাজধানীর প্রতি ১০ লাখ মানুষের মধ্যে প্রায় ১৩,০০০ আক্রান্ত। তবে সংক্রমণের সংখ্যা আনুপাতিক হারে কমতে শুরু করেছে। ঢাকা এবং চট্টগ্রামের লোকজন যদি আবার অসতর্ক হয়ে যায়, সংক্রমণ কমেছে মনে করে, তাহলে তারা আবার সংক্রমিত হতে পারে। বিশেষ করে ঈদের পরে যখন শহর থেকে গ্রামে যাবে, গ্রাম থেকে আবার শহরে আসবে, তখন সংক্রমণটা ছড়াতে পারে। আক্রান্তের দিক থেকে এখন পঞ্চম স্থানে চট্টগ্রাম। ১০,০০০-এরও বেশি আক্রান্ত শুধু চট্টগ্রাম জেলায়। এখানে প্রতি ১০ লাখে ১,৪৩৫ জন আক্রান্ত। জেলাভিত্তিক মোট আক্রান্তের সংখ্যায় ঢাকার পর দ্বিতীয় স্থানে চট্টগ্রাম। চট্টগ্রামে করোনা সংক্রমণের হার কমছে, বাড়ছে সুস্থ হওয়ার হার। মৃত্যুর হারও কিছুটা কমেছে। উপসর্গ নিয়ে হাসপাতালে ভিড়ও কম। এসব দিক বিবেচনায় স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা বলছেন, করোনার ধাক্কা কমতে শুরু করেছে। তবে দ্বিমত বিশেষজ্ঞদের। এই জন্য সংক্রমণের হার কমে গেছে, এই কথাটা আমার মনে হয় এই মেসেজটা দেওয়াটা ঠিক হবে না।
আমাদের এখানে আমাদের টোটাল ডেটা নাই যে আমাদের কত পার্সেন্ট রোগী ভালো হয়ে যাচ্ছে বাসাতেই, সেটার হয়তো রেটটা আর একটু বেশি হবে, হয়তো 90% আমাদের মানে হসপিটালে যাওয়া লাগতেছে না, অর্থাৎ সিভিয়ার রোগীগুলো একটু কম, কিন্তু রেট অফ ইনফেকশন কিন্তু সেম আছে। বিশেষজ্ঞরা জানান সংক্রমণের হার কমলেও আরও অন্তত 1 থেকে 1.5 মাস করোনা পরীক্ষা অব্যাহত রাখতে হবে, তারপর বলা যাবে করোনার প্রকোপ কমছে কি বাড়ছে। রেজওয়ান সিদ্দিকী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও পদ্মার পানি বাড়ছে, এতে উত্তর মধ্যাঞ্চলের 16 জেলায় বন্যা অবনতি হয়েছে। প্রধান নদ নদীর পানি 27 পয়েন্টে বইছে বিপদসীমার উপরে। ঢাকার আশেপাশের নদীগুলোর পানিও বাড়তে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তবে আগস্টের শুরুতে পরিস্থিতির উন্নতি হতে পারে। টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে দেশের প্রধান নদ নদীগুলো 2 মাস ধরে বইছে বিপদসীমার কাছাকাছি বা উপরে। এ অবস্থায় বন্যায় প্লাবিত এ পর্যন্ত দেশের প্রায় 30% এলাকা। কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় 56টি ইউনিয়নের 6 শতাধিক গ্রামের মানুষ পানিবন্দী। রেল লাইন, রাস্তা ও উঁচু বাঁধে আশ্রয় নেয়া দুর্গত মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। এখন বাড়িতে থাকা যাবে না, কি করবো? গরু বাসি না রাস্তায় এসে আবাদ কৃষি সবগুলো শেষ, বিছন পাচ্ছি তাও শেষ, এলা কি করি খাবো? যমুনার পানি বাড়তে থাকায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে গাইবান্ধায়। বেড়েছে খাবার, বিশুদ্ধ পানির সংকট। নাটোরে প্লাবিত হয়েছে নতুন এলাকা। টাঙ্গাইলে বন্যার অবনতিতে 12 উপজেলার প্রায় 5.5 লাখ মানুষ পানিবন্দী। পানিতে তলিয়েছে প্রায় 10,000 হেক্টর ফসলি জমি। জামালপুরে যমুনা ও ব্রহ্মপুত্র সহ শাখা নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। শনিবার সকালে যমুনার পানি বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার 110 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। একবার যদি লান দিতে পান্তা ভাতে খাই সারাদিনে, কোনো অনেক কষ্টে আছি। আগের ইলি ফেতরা কিছু দে নাই, গরু ছাগল আমরা না খায় মরতাছি, অন্য খান্তি যা আসছে আসছে। টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে রয়েছেন শেরপুর ও নেত্রকোনার বন্যা কবলিত এলাকার লোকজন। ফরিদপুরে পদ্মার পানি বাড়ায় প্লাবিত হয়েছে 541টি গ্রাম, পানিবন্দী 1.5 লক্ষাধিক মানুষ। মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ ও রাজবাড়ী নদী তীরবর্তী এলাকায় পানিবন্দী কয়েক হাজার পরিবার। শরীয়তপুরে নতুন করে প্লাবিত অন্তত 1.5 শতাধিক গ্রাম। বন্যা দুর্গত এলাকায় কর্মহীন মানুষ খাদ্য সংকটে মানবেতর জীবনযাপন করছে। রান্নার কিছু নাই, সবকিছু ডুবে গেছে। হাত পাতা টুকাই আইনা রান্না করে খাই। ছাগলের ঘর ডুবে গেছে, এখন ছাগল আমরা যে জায়গায় থাকতাম এই চৌকির মধ্যে ছাগল এনে রাখতেছি। তবে দেশের উত্তর পূর্বাঞ্চলের নদ নদীগুলোর পানি কমায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে সিলেট, সুনামগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায়। সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়কগুলো মেরামতের উদ্যোগ নিয়েছে প্রশাসন। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে বন্যায় অন্তত 40 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। তবে কোথাও ত্রাণের কোনো সংকট নেই বলে দাবি করেছেন ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান। দুপুরে অনলাইন কনফারেন্সে তিনি জানান, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে ত্রাণের পর্যাপ্ত মজুদ আছে। বন্যা কবলিত 31 জেলায় 3,36 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগস্টেও বন্যা থাকতে পারে বলে জানিয়ে তিনি বলেন, 21 দিনের জন্য দুর্যোগ মোকাবেলার পরিকল্পনা প্রস্তুত আছে। বন্যার পর ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনার আন্তঃমন্ত্রণালয় কমিটির সভায় ক্ষয়ক্ষতি নিয়ে আলোচনা হবে। এরপরই আসবে পুনর্বাসনের বিষয়ে সিদ্ধান্ত। ত্রাণের কোথাও কোনো সংকট নাই। আমাদের কাছে যেমন পর্যাপ্ত মজুদ আছে, তেমনি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড লেভেলেও পর্যাপ্ত মজুদ আছে। বন্যা কবলিত সকল জেলা প্রশাসকদের সাথে ফোনে কথা বলে তারপরে আমরা এটা নিশ্চিত করেছি। এদিকে ভারতের আসামে বন্যার অবনতি হয়েছে। বিপদসীমার ওপর বইছে ব্রহ্মপুত্রের পানি। আসাম, বিহার মিলিয়ে ক্ষতিগ্রস্ত প্রায় 37 লাখ মানুষ। এর মধ্যে শুধু আসামেই ক্ষতিগ্রস্ত হয়েছে 28 লাখ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 122 জনে। মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে চলমান পরিস্থিতি নিয়ে ফোনে কথা বলেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। এ সময় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়ে রাষ্ট্রপতির তহবিল থেকে জরুরি ত্রাণ পাঠানোর কথা জানিয়েছেন তিনি।
এদিকে ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে অরুণাচল প্রদেশে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় ব্যাহত হয়েছে যোগাযোগ। 29 জুলাই পর্যন্ত উত্তরাখণ্ড, হিমাচল, উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব ও হরিয়ানায় ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় ভারত জুড়ে বন্যার আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। সড়ক দুর্ঘটনা এড়াতে ঈদের আগে পরে যাত্রায় সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর নির্দেশনা দিয়েছেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে ঈদ যাত্রায় বিআরটিসির উদ্যোগ পদক্ষেপ নিয়ে আলোচনায় এ আহ্বান জানান তিনি। এছাড়া করোনায় সংক্রমণ রোধ ও চিকিৎসায় সরকারের সর্বোচ্চ প্রচেষ্টার কথাও তুলে ধরেন তিনি। ঈদ যাত্রায় কোনো শৈথিল্য না দেখিয়ে সড়কে কড়া নজরদারি রাখতে বলেন জেলা ও হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট সবাইকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিটি বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন জানিয়ে বিআরটিসিকে অনিয়মের ধারা থেকে বেরিয়ে আসার নির্দেশনাও দেন সড়কমন্ত্রী। ঈদ পূর্ববর্তী এবং পরবর্তী যাত্রা সতর্কতার সাথে গাড়ি চালনা পরিবহন মালিক এবং শ্রমিকদের অনুরোধ জানাচ্ছি। এর পাশাপাশি ফিরতি যাত্রা বা ঈদের পর কোনোরূপ শৈথিল্য না দেখিয়ে কড়া নজরদারির জন্য জেলা পুলিশ, হাইওয়ে পুলিশ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। এবারের ওআইসি যুব রাজধানীর স্বীকৃতি পেয়েছে ঢাকা। সোমবার বিকেলে ওআইসি ইউথ ক্যাপিটাল 2020 উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে জাতীয় ক্রীড়া পরিষদ অডিটোরিয়ামে অনলাইন সংবাদ সম্মেলনে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বছর জুড়ে চলা এই আয়োজনে থাকছে নানা ইভেন্ট। এর মধ্য দিয়ে বাংলাদেশের তরুণদের অমিত সম্ভাবনার কথা তুলে ধরা হবে বিশ্বের সামনে। মুসলিম বিশ্বের তরুণদের নানামুখী কর্মকাণ্ডে উৎসাহ দিতে 2015 সাল থেকে প্রতি বছর ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে ওআইসি ইউথ ক্যাপিটালের স্বীকৃতি দিয়ে আসছে ইসলামিক কোঅপারেশন ইউথ ফোরাম ICYF। সে ধারাবাহিকতায় 2020 সালে ওআইসি যুব রাজধানীর স্বীকৃতি পেল ঢাকা। অনলাইন সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এই আয়োজনে অংশ নিচ্ছে বিশ্বের 75টি দেশের প্রতিনিধি। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে তার আদর্শ ও সংগ্রামের গৌরবময় ইতিহাস বিশ্বের যুব সম্প্রদায়ের কাছে তুলে ধরতে দেয়া হবে বঙ্গবন্ধু গ্লোবাল ইউথ লিডারশিপ অ্যাওয়ার্ড। করোনার কারণে এবারের ওআইসি ইউথ ক্যাপিটালের অনুষ্ঠান হবে ভার্চুয়াল। 1200 প্রতিযোগীর মধ্যে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন 400 জন। বছর জুড়ে চলা এই আয়োজনে থাকছে কোরআন তেলাওয়াত, ফিল্ম ফেস্টিভ্যাল, চিত্রকলা প্রদর্শনী, বিতর্কের মতো নানা ইভেন্ট। আর পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রীর সার্বিক পৃষ্ঠপোষকতায় উদযাপিত হবে ঢাকা ওআইসি ইউথ ক্যাপিটাল। এছাড়া রোহিঙ্গা জনগোষ্ঠীকে সরকার যে মানবিক সহায়তা দিচ্ছে সেই বিষয়টিও উপস্থাপন করা হবে বিশ্ববাসীর সামনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার বিকেল 4টায় এই আয়োজন উদ্বোধন করবেন। তার দিক নির্দেশনাতেই ঢাকায় এবছর ওআইসি যুব রাজধানী হিসেবে স্বীকৃতি পেয়েছে। এবারের আয়োজনে বিশ্বে আমাদের তরুণদের অমিত সম্ভাবনার বিষয়টি তুলে ধরা হবে। রোহিঙ্গা ক্যাম্পের ভার্চুয়াল উপস্থাপন ও দেশ বিদেশের বিশেষজ্ঞদের উপস্থিতিতে প্যানেল আলোচনার মাধ্যমে তরুণদের রোহিঙ্গা সংকট নিয়ে সচেতন করা হবে এ আয়োজনে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না কোরবানির পশুর হাটে। ঢাকার বাইরে থেকে পাইকাররা আসা শুরু করলেও নেই তাপমাত্রা পরিমাপ বা জীবাণুনাশকের ব্যবস্থা। এমনকি অনেকে মাস্কও ব্যবহার করছেন না। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। ইজারাদাররা বলছেন, হাটে স্বাস্থ্যবিধি মেনে চলা কঠিন। রাজধানীর আফতাবনগর আবাসিক এলাকা, এখানে পশুর হাট ইজারা দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বিভিন্ন জেলা থেকে আসছেন পাইকাররা, হচ্ছে ক্রেতা সমাগম। করোনা পরিস্থিতিতে সব হাট বাজারে যেখানে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর জোর দেওয়া হচ্ছে, সেখানে এই হাটে মানা হচ্ছে না অনেক কিছুই। হাটের প্রবেশ পথে নেই জীবাণুমুক্ত করার ব্যবস্থা। ঢাকার বাইরে থেকে আসা পাইকারদের শরীরের তাপমাত্রা মাপারও কোনো বন্দোবস্ত নেই। মাস্ক ছাড়াই ঘুরছেন ব্যবসায়ীদের অনেকেই। ঢাকার আরেক হাট কমলাপুর, এখানেও নিশ্চিত হচ্ছে না স্বাস্থ্যবিধি, অথচ ইজারার শর্তেই আছে বিষয়টি। মাছ ইয়েতে আসছিলাম, পড়ে গেছে, হাতে কিনে নেবো, সমস্যা নেই। মাছ আছে, কাজে ব্যস্ত, কাজ করতেছি, আর কি করবো, মাছ পড়ার টাইমই নাই, খাওয়ার টাইম পাচ্ছি না, এখন তো বাতি খাই নেই। মাছ আছে কিন্তু রেখে দিয়েছি পকেটে, খাওয়াচ্ছি গরু, এই কারণে। রাজধানীর 16টি পশুর হাটেরই অবস্থা কম বেশি একই রকম।
ইজারাদাররা বলছেন পশুর হাটে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলা কঠিন। কাগজে কলমে অনেক কিছুই সম্ভব, কিন্তু বাস্তবে অনেক কিছুই সম্ভব। ব্যাপারীদের তাপমাত্রা মাপার, সকলের তাপমাত্রা মাপার সম্ভাবনা সম্ভব না, কেউই পারবে না। আমরা আমাদের তারপরে আমরা হাটে প্রবেশের পথ, মানুষ হেঁটে যাওয়ার পথ আলাদা, গরুর গাড়ি যাবে আলাদা পথে আমরা রাস্তা রেখেছি। সিটি কর্পোরেশন বলছে রোববার থেকে পশুর হাটে নামবে ভ্রাম্যমাণ আদালত। কেউ শর্ত না মানলে করা হবে জরিমানা। মাননীয় মেয়র সাহেব নিজে বলছেন যে এই শর্ত যে না মানবেন, আমার ম্যাজিস্ট্রেট যাবে, আমার টিম যাবে, সেখানে আপনাদেরকে জরিমানা করা হবে, প্রয়োজনে হাট বন্ধ করে দেওয়া হবে। আশা করি আগামী রোববারের ভিতরে 100% আমরা নিয়মে নিয়ে আসবো। মোবাইল কোর্ট টিম বের হবে এবং তারা আমরা যে স্বাস্থ্যবিধি সহ অন্যান্য যে নির্দেশনাগুলি দিয়েছি সেই নির্দেশনাগুলি যদি তারা ভঙ্গ করে, সেই ভঙ্গ করলে সেই প্রচলিত আইনে তারা ম্যাজিস্ট্রেটরা জরিমানা করবে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন স্বাস্থ্যবিধি নিশ্চিত করা সম্ভব না হলে পশুর হাট থেকেই বাড়বে করোনা সংক্রমণের ঝুঁকি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার কারণে এবার পশু কোরবানি কম হওয়ার আশঙ্কা। কাঁচা চামড়ার দাম কমানোর সুপারিশ করেছে ট্যারিফ কমিশন। তবে বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি জানিয়েছে গতবারের মতোই প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম ৪০ থেকে ৪৫ টাকার মধ্যেই থাকবে। চামড়া ব্যবস্থাপনা ঈদের দিন থেকে মনিটরিং কাজ করবে বলেও জানান মন্ত্রী। রোববার এ খাত সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠকে কোরবানির পশুর চামড়ার ন্যায্য দাম নির্ধারণ করবে মন্ত্রণালয়। গত বছর কোরবানিতে নজিরবিহীন দরপতনে চামড়া কিনতে অনীহা দেখায় ব্যবসায়ীরা। দাম না পাওয়ায় অবিকৃত অনেক পশুর চামড়া পচে যায়। গত ৬ বছরে ৪০% কমেছে কাঁচা চামড়ার দাম। গেল বছর প্রতি বর্গফুট লবণযুক্ত গরুর চামড়ার দর ছিল ৪৫ থেকে ৫০ টাকা। এবার আরও ৩৩% কমিয়ে প্রতি বর্গফুট চামড়ার দর ৩০ থেকে ৪০ টাকার করার প্রস্তাব দিয়েছে ট্যারিফ কমিশন। দাম নিয়ে শঙ্কিত থাকলেও কাঁচা চামড়া রপ্তানিতে প্রস্তুতের কথা জানান ব্যবসায়ীরা। তবে ট্যানারি মালিকরা বলছেন কাঁচা চামড়া রপ্তানি হলে সংকটে পড়বে দেশের ট্যানারিগুলো। এটা আমরা চাই যে এটাকে রক্ষণাবেক্ষণ, মেনটেনেন্স, এটাকে সুরক্ষা দেওয়া সম্পূর্ণ আমাদের দায়িত্ব, এবং যারা যারা চামড়ার সাথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা যারা আছে, যারা যারা জড়িত আছে, তাদের সবারই এটা উচিত এটাকে রক্ষণাবেক্ষণ এবং মেনটেনেন্স করা। এখন যদি কাঁচা চামড়া সরকার এক্সপোর্ট করে, সেক্ষেত্রে আমরা জানি না সরকার কিভাবে করবে। এখানে অনেক ব্যাপার স্যাপার আছে, এখানে নতুন মার্কেট সৃষ্টি করতে হবে এবং এইগুলো প্রিজার্ভেশন করে রাখার সেই ব্যবস্থা আছে কিনা আমাদের এভাবে জানা নাই। ১৯৯০ সাল থেকে দেশে কাঁচা চামড়া রপ্তানি বন্ধ রয়েছে। এবার চামড়ার যেন উপযুক্ত মূল্য নিশ্চিত করা যায় সেজন্য পদক্ষেপ নেওয়ার কথা বলছেন বাণিজ্যমন্ত্রী। চিন্তায় রয়েছে মৌসুমি ব্যবসায়ীদের স্বার্থের বিষয়েও। আর শিল্পমন্ত্রী জানান চামড়া সংগ্রহের জন্য পর্যাপ্ত অর্থের ব্যবস্থা করা হয়েছে। আমি তো মনে করছি যে এবার হয়তো সমস্যাটা হবে না। ব্যাংক ফাইন্যান্সের ব্যাপারে ফলো আপ করা হয়েছে, বিল্ডিং করা হয়েছে। ইভেন আমরা তো বলছি যে যদি এরকম দেখি তাহলে আমরা এক্সপোর্টের সিদ্ধান্ত নিয়ে নেব। দাম কমানোর কারণে সবার সাথে বসে আলাপ করে আমার মনে হয় না যে গতবারের যে দাম সেটা কম হবে। আমরা আশা করছি সেই অনুযায়ী আহামরি হয়তো কিছু হবে না, কিন্তু যাতে লসে না যায়, অন্তত যেটা ফেলে দিত সেই পর্যায়ে যাবে না, তারা একটা ন্যায্য মূল্যটাই পাবে তারা সেখানে। কারণ এখানে বাজারের একটা ব্যাপার আছে, আমাদের বিক্রিরও তো একটা ব্যাপার আছে যারা কিনবে। আন্তর্জাতিক বাজারে প্রতি বর্গফুট লবণযুক্ত কাঁচা চামড়ার দাম বর্তমানে ৫০ সেন্ট থেকে $১.৫। টাকার হিসেবে তা ৪৩ থেকে ১২৯ টাকা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নীতি সহায়তা পেলে আগামী বছরই বাংলাদেশে গাড়ির সংযোজন প্ল্যান্ট তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে হুন্দাই মোটর কর্পোরেশন। শনিবার এক ওয়েবিনারে হুন্দাই ও ফেয়ার টেকনোলজির অংশীদারিত্বের ঘোষণা ও বিক্রয় কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে একথা জানান প্রতিষ্ঠানের কর্মকর্তারা। অনুষ্ঠানে জানানো হয় গ্রাহকদের সম্পূর্ণ নতুন গাড়ি এবং মানসম্পন্ন সেবা দেওয়ার লক্ষ্যে হুন্দাই এর ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ শুরু করেছে ফেয়ার টেকনোলজি লিমিটেড। অটোমোবাইল শিল্পে প্রযুক্তি হস্তান্তর, মানব সম্পদ বিকাশ ও নতুন কর্মসংস্থান সৃষ্টি এর লক্ষ্য। এছাড়া খুব শিগগিরই গ্রাহকদের জন্য হাইব্রিড এবং বিদ্যুৎ চালিত পরিবেশ বান্ধব গাড়ি আনা হবে বলে জানানো হয়। আল জাজিরায় সাক্ষাৎকার দিয়ে গ্রেপ্তার রায়হান কবিরকে বাংলাদেশে ফেরত পাঠাবে মালয়েশিয়া। সেই সঙ্গে মালয়েশিয়া প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হবে তাঁকে। মালয়েশিয়ার অভিবাসন সংস্থার বরাতে স্টাইরেটস টাইমস এই তথ্য নিশ্চিত করেছে।
3 জুলাই আল জাজিরার লকড আপ ইন মালয়েশিয়াস লকডাউন শিরোনামের প্রতিবেদনে সাক্ষাৎকার দেন 25 বছরের রায়হান। এতে করোনা মহামারীতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণের সমালোচনা করেন রায়হান। এ ঘটনায় আল জাজিরার কয়েকজন কর্মীকে জিজ্ঞাসাবাদ করে মালয়েশিয়ার সরকার। বাতিল হয় রায়হানের কাজের বৈধতা। শুক্রবার তাকে আটক করে মালয়েশিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। অবশ্য অভিযোগ অস্বীকার করে রায়হানের দাবি কেবল অভিবাসীদের বিরুদ্ধে বৈষম্যের বিষয়টি তুলে ধরেছিলেন তিনি। মিরপুরে হোম অফ ক্রিকেটে মুশফিক ইমরুলরা অনুশীলন করলেও সে সুযোগ হয়নি মেহেদী হাসান মিরাজের। তবে বিসিবি সুযোগ করে দিয়েছে নিজ শহর খুলনায় অনুশীলনের। সেটা কাজে লাগিয়ে ফিটনেস নিয়ে কাজ করছেন মিরাজ। দীর্ঘ সময় পর মাঠে ফিরতে পেরে খুশি মিরাজ। আশাবাদী হয়েছেন দ্রুত মাঠে ফেরার বিষয়ে। আর ঢাকার রুটিন মেনে অনুশীলনে ছিলেন মুশফিক, ইমরুল, মিঠুনরা। করোনার মধ্যে ঢাকাতে আসার ঝুঁকিতে যাননি মেহেদী হাসান মিরাজ। সতীর্থদের অনেকে যখন হোম অফ ক্রিকেটে অনুশীলনের সুযোগ কাজে লাগাচ্ছেন, তখন খুলনায় নিজ শহরে ঝালিয়ে নিচ্ছেন এই অলরাউন্ডার। বিসিবির গাইডলাইন মেনে ফিটনেসের কাজ শুরু করেছেন। 2016তে অভিষেকের পর নিয়মিতই খেলছিলেন। তবে নাইম হাসানের উত্থানে চ্যালেঞ্জের মুখে পড়েছেন। চ্যালেঞ্জ জানাতে অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী দলের ক্রিকেটাররাও তৈরি হচ্ছেন। লড়াই করেই টাইগার স্কোয়াডে জায়গা ধরে রাখতে তৈরি হচ্ছেন মিরাজ। করোনায় স্কিল নিয়ে কাজ করা না হলেও ফিটনেস ধরে রেখেছেন এই স্পিনার। আমি বর্তমানে এখন ফিটনেস নিয়ে কাজ করছি, কারণ লাস্ট 3 মাসের মতন ঘরেই বসেছিলাম, কোনো কিছু করতে পারিনি। এখন একটা খুব ভালো অপরচুনিটি হয়েছে, এর জন্য চেষ্টা করছি নিজের যতটুকু সম্ভব ফিটনেসটা ধরে রাখার জন্য। রানিং, জিম যতটুকু সম্ভব মাঠ ইউজ করার জন্য ততটুকুই করছি। মার্চের পর থেকে ঘরে বসে একের পর এক সিরিজ আর বড় আসর স্থগিতের খবর শুনছেন টাইগাররা। এখনো বলতে পারছেন না কবে কোন সিরিজ দিয়ে ফিরতে পারবেন। আশায় আছেন দ্রুত করোনা সংক্রমণ কমতে শুরু করার। আফটার লং টাইম এরকম সুযোগ পেয়েছি প্র্যাকটিস করার জন্য মাঠে। আর আমি মনে করছি যে বর্তমান যে ক্রাইসিস ছিল সেটা আশা করি খুব তাড়াতাড়ি ওভারকাম হবে। তাড়াতাড়ি ক্রিকেটে ফিরবো এবং সামনে আশা করি খুব তাড়াতাড়ি খেলাধুলা শুরু হয়ে যাবে। মিরপুরে রুটিন মেনে অনুশীলন সেরেছেন মুশফিক, ইমরুল ও মিঠুন। স্ট্যামিনা বৃদ্ধিতে হোম অফ ক্রিকেটে টানা 16 রাউন্ড রানিং করেছেন মুশফিক। তার আগে ইনডোরে সেরেছেন ব্যাটিংও। ফিজিওর সাথে রানিং সেশনের আগে ব্যাটিংটাও ঝালিয়ে নিয়েছেন মিঠুন ও ইমরুল। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। একটা দলের খেলার ছক, ফুটবল সংস্কৃতি ঠিক করে দেন কোচরা। মাঠের খেলোয়াড়দের পারফরমেন্স করা না করা অনেকটাই নির্ভর করে তাদের দক্ষতার উপর। সে কারণেই বিশ্ব ফুটবলে তারকা খেলোয়াড়দের মতোই গুরুত্ব পান কোচরা। দেশীয় কোচের মান বাড়াতে এএফসির সহযোগিতায় নিয়মিত কোচেস ট্রেনিংয়ের আয়োজন করছে বাফুফে। মাঠে লড়াই করে ওরা 22 জন, কিন্তু ফুটবলের মূল লড়াইটা হয় ডাগ আউটে দুজনের মধ্যে। কোথাও তিনি কোচ, কোথাও বা ম্যানেজার। নেপথ্যের ছক, প্রতিপক্ষের শক্তি দুর্বলতা বিশ্লেষণ, সে অনুযায়ী রণপরিকল্পনা, মাস্টার মাইন্ডের ভূমিকা গুণে শেষ করা কঠিন। দীর্ঘমেয়াদে ভারসাম্যপূর্ণ একটা স্কোয়াড বানাতে কোচ বা ম্যানেজারের ভূমিকা কতটুকু, প্রশ্নের জবাব খুঁজতে সবচেয়ে সহজ স্যার অ্যালেক্স ফার্গুসনের উদাহরণ টেনে দেয়া। একবার সাফল্য এলেই শেষ হয় না মিশন। কোচিংয়ে গুরুত্বপূর্ণ ধারাবাহিকতা। লেস্টার সিটিকে সাফল্য এনে দেয়া ক্লদিয়ার রানিয়েরি খেই হারিয়েছেন খুব দ্রুত। স্পেশাল ওয়ান হোসে মরিনিওর ডাইহার্ড কৌশলও ধার হারিয়েছে সময়ের সাথে। গেম চেঞ্জার হিসেবে কোচদের যে গুরুত্ব সেটা অনুধাবন করতে পেরেছে বাফুফে। ঘরোয়া ফুটবলে বিদেশি কোচদের চাহিদা দেখলে পরিস্থিতি সম্পর্কে ধারণা পাওয়া যায়। শীর্ষ পর্যায়ে কোচিং সার্টিফিকেট আছে হাতে গোনা কজনের। সংখ্যাটা বাড়াতে কাজ করছে বাফুফে। 2019-এ বাফুফের অধীনে পরিচালিত কোর্সে এই ডিপ্লোমা সার্টিফিকেট পেয়েছেন 24 জন। বাংলাদেশ আসলেই কোচিং প্রফেশনের দিকে একটা বড় ধাপ এগিয়ে গেছে। আমরা প্রাউড কথা শেয়ার করার জন্য যে আমরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আগেও কিন্তু বাংলাদেশে কোচিং কনভেনশনের সার্টিফিকেট আমরা বিতরণ করার এএফসি থেকে অনুমোদন আমরা পেয়েছি। এটা একটা বড় অর্জন। এই লাইসেন্স দিয়ে আমি ভবিষ্যতে বিকেএসপির ফুটবল প্রশিক্ষণার্থীদের মানোন্নয়নের জন্য আমার সর্বোচ্চ দিয়ে আমি কাজ করার চেষ্টা করব। শুধু ঘরোয়া ফুটবলেই নয়, একজন মানসম্পন্ন কোচের কাজ করার সুযোগ থাকে আন্তর্জাতিক পর্যায়ে।
ভালো ফুটবলার তুলে আনার পাশাপাশি ভালো কোচ তুলে আনা কাজটা একেবারে অসম্ভব নয়। আপাতত প্রশিক্ষণ আর সার্টিফিকেট দেবার কাজটা সেরেছে বাফুফে। কাজ করার পরিবেশ, ফুটবল সংস্কৃতি তৈরির চ্যালেঞ্জে পাড়ি দিতে হবে বহুদূর। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটার।